আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম অনুষ্ঠান। আমাদের অর্থব্যবস্থা প্রচলিত অর্থব্যবস্থা, সুদভিত্তিক অর্থব্যবস্থা। এর বিপরীতে ইসলামী অর্থব্যবস্থা কল্যাণকর ও ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে। দেখতে চোখ রাখুন এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা 5:30। এছাড়া এটিএন বাংলা ইসলামিক লিখে সার্চ দিয়ে ইউটিউবে দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করার জন্য আমরা বিষয় নির্ধারণ করেছি ইসলামী ব্যাংক খাতের জন্য উপযুক্ত জনশক্তির প্রয়োজনীয়তা। উপস্থাপনা রয়েছে আমি ডক্টর হাসান আলী। আর আজকের বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথিতযশা ইসলামী ব্যাংকার, যিনি বৃহৎ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন দুটি ইসলামী ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে। লেখালেখি করেন, সুবক্তা হিসাবে ব্যাংকিং অঙ্গনে তার সুনাম সুখ্যাতি রয়েছে। বর্তমানে ইসলামী ধারার একটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম খলিফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট সংগঠক, লেখক, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের দেশে ইসলামী ব্যাংক খাতে 50,000-এর বেশি জনশক্তি রয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ইসলামী ব্যাংকিং ও শরিয়া আইন জানা এবং তা বাস্তবায়নের জন্য আন্তরিক জনশক্তির সংখ্যা খুবই কম। কিন্তু কারণ কি? আর ইসলামী ব্যাংকিং খাতের জন্য উপযুক্ত জনশক্তি তৈরির স্কোপই বা আমাদের দেশে কেমন রয়েছে? এ খাতে জনশক্তি নিয়োগ প্রক্রিয়া কেমন হওয়া উচিত? এসব বিষয় নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। তো প্রথমেই নুরুল ইসলাম খলিফা স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আমরা ইসলামী ব্যাংক খাতের জন্য উপযুক্ত জনশক্তির কথা বলছি, তো এই খাতের জন্য উপযুক্ত জনশক্তি বলতে আসলে কি বোঝায়? উপযুক্ত জনশক্তি কথাটি আসলে খুবই পার্টিনেন্ট বা খুবই উপযুক্ত, শব্দটিও উপযুক্ত। যে কোনো কাজ করার জন্যই যিনি কাজটা সম্পন্ন করবেন তার কিছু যোগ্যতা দরকার, সংশ্লিষ্ট বিষয়ে তার জ্ঞানগত ধারণা থাকতে হবে, তার মধ্যে নিষ্ঠা এবং আন্তরিকতা থাকতে হবে, তার এই বিষয়ে দক্ষতা এবং যোগ্যতা থাকতে হবে। এই গুণগুলো সম্পন্ন যখন আপনি কাউকে কোনো কাজে নিয়োগ করবেন, ওই কাজের জন্য তিনি হলেন উপযুক্ত জনশক্তি। এই বিষয়ে কিন্তু আমরা কোরআনে কারিম থেকেও একটা সাপোর্ট পাই, যে সূরা আল কাসাসের 28 থেকে 26-27 আয়াতে কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম যখন মাদায়েনের দিকে যাচ্ছিলেন, তখন উনি যে ওই যে দুইজন মহিলারকে সহায়তা করেছিলেন, সোহেব আলাইহিস সালামের দুই মেয়েকে, তাদের জানোয়ারকে, ছাগল বা ভেড়াকে পানি পান করাইলেন। তো কাজটা কিন্তু খুব এফিশিয়েন্টলি করেছিলেন এবং ওই কাজের জন্য যে শক্তিমত্তা দরকার ছিল সেটা মুসা আলাইহিস সালামের ছিল। তো এরপরে কিন্তু এই মেয়েরা যখন তার বাবার কাছে এই বিষয়টা উত্থাপন করেছিলেন, আল্লাহ তাআলা কিন্তু সেই কথাটাকে কোট করেছেন এভাবেই যে মেয়েরা বলছিল তাকে কর্মী নিয়োগ করুন। হ্যাঁ, তাকে আমরা কাজের নিয়োগ করতে পারি। ইন্না খায়রা মান ইসতা'জারতাল কবিয়ুল আমিন। আপনি যাদেরকে কর্মী নিয়োগ করবেন তাদের মধ্যে সে উত্তম, তার মধ্যে শক্তিমত্তা আছে, সে শক্তিশালী এবং বিশ্বস্ত। অর্থাৎ এখানে শক্তিশালী বলতে আমরা বুঝতে পারি যে ওই কাজের জন্য সে দক্ষ, সংশ্লিষ্ট কাজের জন্য সে দক্ষ। আরেকটা হলো আমিন। আমিন মানে হলো অত্যন্ত আমানতদার, বিশ্বস্ত। সুতরাং যে কোনো জায়গায় একজন যোগ্য লোক আমরা তাকেই বলতে পারি
যার মধ্যে এই আমানতদারি আছে, যার মধ্যে নিষ্ঠা আছে এবং সংশ্লিষ্ট কাজটি করার জন্য প্রয়োজনীয় নলেজ এন্ড এফিসিয়েন্সি আছে বা যোগ্যতা আছে এবং আন্তরিকতা আছে। এটাই হলো যোগ্য। চমৎকারভাবে স্যার আপনি এই বিষয়টি উত্থাপন করেছেন যে ইসলামী ব্যাংকিং এর জন্য তাই একজন ব্যাংকারকে নলেজেবল হতে হবে, তাকে শরিয়া আইন জানতে হবে এবং এটা বাস্তবায়নের জন্য তাকে আন্তরিক থাকতে হবে। এই গুণগুলো দেখে তার সাথে আমানতদারিতার বিষয়গুলো যাচাই করতে হবে। যেহেতু জনগণের আমানত আমাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা যেন সঠিক জায়গায় বিনিয়োগ করা হয় সেই বিষয়টা দেখতে হবে এবং প্রতিষ্ঠানের যে বিষয়গুলো একজন ব্যাংকের কাছে আমানত হিসেবে থাকে, এই সে আমানতদারিতা রক্ষা করার বিষয়গুলো এগুলো বিচার বিশ্লেষণ করে এগুলো যাদের মধ্যে থাকবে এই গুণগুলো তাদেরকেই উপযুক্ত জনশক্তি বলা হচ্ছে ইসলামী ব্যাংক খাতের জন্য নিয়ে আসতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার আপনার কাছে আসতে চাচ্ছি যে আমাদের ব্যাংক খাতে আমরা যদি বাংলাদেশ ব্যাংকের তথ্য অ্যানালাইসিস করি, ওনাদের একটা তথ্য প্রকাশিত হয়েছে গত জুন পর্যন্ত যে বাংলাদেশের এই ব্যাংকিং খাতের মোট সম্পদের 24%, আমানতের 26% এবং বিনিয়োগের 28% ইসলামী ব্যাংকিং সেক্টর ধারণ করে আছে। তো এই যে এত বড় একটা খাতের জন্য উপযুক্ত জনশক্তি তৈরি করার ক্ষেত্রে আমাদের দেশের আমার জানা মতে আমাদের পাঠ্যসূচিতে, শিক্ষা পাঠ্যসূচিতে কোনো ইসলামী ব্যাংকিংয়ে আলোচনা নেই। ইভেন বাংলাদেশের যে পাবলিক 40টা বিশ্ববিদ্যালয় রয়েছে, 100টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতেও ইসলামী ব্যাংকিং বা ইসলামিক ফাইন্যান্স সংক্রান্ত কোনো ডিপার্টমেন্ট চালু নেই। অথচ সাংবাদিকতা থেকে শুরু করে যদি আমরা নাট্যকলার কথা বলি, সবগুলো বিষয়ে ডিপার্টমেন্ট আছে। তো এত বড় একটা জনপ্রিয় একটা মানে ব্যাংকিং সেক্টরের জন্য এই উপযুক্ত মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে শিক্ষাসূচিতে, পাঠ্যসূচিতে ইসলামী ব্যাংকিংয়ে আলোচনা নেই, বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার কোনো বিভাগ নেই। তো এটার কারণ কি হতে পারে? ধন্যবাদ ডক্টর হাসান, আপনাকে চমৎকার একটা বিষয় মানে উপস্থাপন নিয়ে আসার জন্য। আসলে বিভিন্ন বিষয় এখানে কাজ করে। একটা হলো রাষ্ট্রীয় বিষয় আছে, একটা হচ্ছে মানুষের চিন্তা চেতনা বিষয় আছে, মানুষের আগ্রহ বিষয় আছে, প্রয়োজন বিষয় আছে। অনেকগুলা বিষয় নিয়ে সাবজেক্টগুলো নির্ধারিত হয়। যেমনটা আপনি বললেন যে প্রয়োজনীয়তার বিষয়টা আপনি খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। তো যে বিষয়টা আমি প্রথম বলেছি যে রাষ্ট্রীয় মানে মানুষের প্রয়োজন এবং রাষ্ট্র অনুভব করা, তো আমাদের এই রাষ্ট্রটা মানে এতদিন সেই জিনিসটা ফিল করেনি, সেই জন্য এই জিনিসগুলো আসেনি হয়তো। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে মানুষের আগ্রহের বিষয়টা। আজকের দিনে মানুষের আগ্রহটা কিন্তু খুব প্রকটভাবে আসছে, ফলে একবারে যে নেই তা না, দু একটা জায়গাতে হয়তো কিছু পাবেন। যেমন ধরেন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আমরা একটা কোর্স করে মানে চালু করেছিলাম, এটা কি জিডি কোর্স বলা হয়, জেনারেল এডুকেশন বা এই ধরনের বিষয় আমাদের নর্মাল সাবজেক্টের সাথে কিছু কোর্স রাখা যায়। সেই হিসাবে ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ইকোনমিক্স এই ধরনের কোর্স আছে, যে কোর্সটা আমি কিছুদিন আগে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে জয়েন করার আগ পর্যন্ত আমি নিজেও এটাকে পড়াতাম এবং আমাদের এখন যে রানিং চেয়ারম্যান স্যার আছেন উনি দুইজন মিলেই পড়াতাম। তো আসলে এটাও সীমিত পরিসর। আমি একটু এখানে অ্যাড করি, আমি সম্প্রতি 2023 সালের দিকে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইসলামী ব্যাংকিং, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স একটা ডিপার্টমেন্ট চালু করা হয়েছে। জি বলুন প্লিজ। তো এইটা আসলে মানে যেমনটা বলতেছিলাম যে এটা আসলেও সীমিত পরিসরে। এটা যেটা আপনি বললেন যে প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে হয়েছে, অবশ্যই তাদের উদ্যোগটাকে স্বাগত জানানো দরকার। এবং আমাদের রাষ্ট্রীয় যে ইউনিভার্সিটিগুলো আছে মানে রাষ্ট্র শাসিত নিয়ন্ত্রিত বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আমার মনে হয় আজকের দিনে হয়তো সামনের দিকে ভালো এগিয়ে আসবে। কেন, যেমন দেখেন আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা ম্যাক্সিমামগুলা কিন্তু জবটাকে চিন্তা করে এরা সাবজেক্টগুলোকেও চয়েস করে। এই জন্য ওইখানে দেখবেন সাবজেক্টগুলো হয় সিইসি অথবা এমবিএ অথবা ল, এই সাবজেক্টগুলো আসছে। তো এখন যেহেতু আমাদের দেশ ইসলামী ব্যাংকিংয়ের দিকে খুব মানে আমরা যদি মানে প্রতিকূলতা পরিবেশের মধ্যেও কিন্তু ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ মানুষের আগ্রহের স্থান হয়ে গিয়েছে, যে মানুষ সবাই ইসলামী ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে। তো ইসলামী ব্যাংক যদি এখন ব্যাংক খাতগুলোও যদি এইভাবে কিছু পদক্ষেপ নিতে হবে এই ধরনের, যে ওরা
এই ধরনের যাদের সার্টিফিকেট থাকবে, এই ধরনের কোর্স যাদের থাকবে, তাদেরকে যদি অগ্রাধিকার দেয় তখন তারা এইগুলাকে চয়েস করবে। তো এই পর্যায়টা যখন আসবে তখন প্রতিষ্ঠানগুলোও কিন্তু সামনের দিকে চিন্তা করবে যে তাদের সাবজেক্ট খোলার বিষয়ে, কোর্স নির্ধারণ করার বিষয়ে, যে আমরা ছাত্রদেরকে। তার মানে আপনি বলছেন যে এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ইসলামী ব্যাংকিং, ইসলামী ফাইন্যান্স বিষয়টা বিভাগ চালু করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও। এই যে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা যে শিক্ষা কারিকুলাম, এই কারিকুলামের পাঠ্যসূচিতে আপনার এই ইসলামী ব্যাংকিং বিষয়টা অ্যাড করা কেমন? ব্যক্তিকে সচেতন করা দরকার। আমি যেটাকে বলবো, ইসলামী ব্যাংকিংয়ের জন্য বা ইসলামিক অর্থনীতির জন্য মানে স্টেক হোল্ডার কিন্তু অনেক ধরনের। একটা হচ্ছে যারা এখানে জব করবে তারা, আর একটা হচ্ছে এইটা যারা মানে বুক করবে, সেই জিনিসগুলা সবাইকে মানে সচেতন হতে হবে। এই সচেতনতার জন্য কিন্তু একবারে মানে আরও নিচের লেভেলে, যেমনটা আপনি বললেন মাধ্যমিক লেভেল থেকে ইসলামিক ইকোনমিক্স বা ইসলামী ব্যাংকিং বিষয়ে সচেতনতা, ফাইন্যান্স বিষয়ে তাদেরকে ধারণা দেওয়া যায়। আজকের দিনে যেমন ধরেন আমাদের যে শিক্ষা কারিকুলামগুলাতে যে বিষয়গুলো আসতেছে, বিভিন্ন সেক্টরকে চিন্তা রেখে কিন্তু ওই সাবজেক্টগুলা, আগে যদি আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু সাবজেক্ট অনেক কম ছিল, এখন কিন্তু অনেক সাবজেক্ট চলে আসছে। তো সেই জায়গাগুলোতে যদি আমরা, যেমন আমরা যখন মাদ্রাসায় পড়েছিলাম ইসলামী অর্থনীতি পড়েছিলাম, কিন্তু সেখানে ইসলামী ব্যাংকিংটা অতটা ছিল না। আমরা যখন ইসলামী অর্থনীতি পড়েছিলাম ইসলামী ব্যাংকিংটা ছিল না, কেন তখনও ইসলামী ব্যাংকিংটা আমাদের এই দেশে অতটা প্রচার হয়নি, মানে মানুষের চিন্তা চেতনা। আমি একটা উদাহরণ প্রায় সময় বলি যে মানুষকে জিনিসটা সম্পর্কে পরিচয় দিতে হবে, পরিচয় দিলে কিন্তু তার সম্পর্কে আগ্রহ বাড়বে। যেমন একটা উদাহরণ আমি সবসময় বলি যে ইলিশ মাছ খাইতে অনেক মজা, যে ইলিশ মাছ সম্পর্কে তথ্যই জানে না তার এটার কিন্তু আগ্রহ হবে না। তো ইসলামী ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্সটা আমাদের বিশেষ করে মুসলমানদের জন্য যে খুব প্রয়োজন। কেন প্রয়োজন? আমরা ইবাদত বন্দিগিতে আমরা মানে চিন্তা, ছোট বয়স থেকে সে ধারণাটা আগে আসে, ছোটকাল থেকেই আমরা চিন্তা করি যে ইবাদত বন্দিগি করতে হবে। তো ইবাদত বন্দিগির প্রথম শর্ত যে হালাল রিজিক, মুআমালাত, লেনদেনের বিষয়গুলো, আর্থিক লেনদেনটা বেশি গুরুত্বপূর্ণ। এটার সচেতনতা কিন্তু আমাদের ছোট থেকে তৈরি করতে হবে। আমি অধ্যাপক সাহেবের সাথে অ্যাড করতে চাই এরকম যে আসলে কর্তৃপক্ষীয় পৃষ্ঠপোষকতা একটা বড় জিনিস। আচ্ছা, ইলিশ মাছ যে আমি খাওয়াবো, এটা পরিচয় করানোর উদ্যোগটা তো নিতে হবে যেই জায়গা থেকে, উদ্যোগটা রাষ্ট্র থেকে। কিন্তু আমরা তো খুব, এটা তো এই সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নাই যে শুরু থেকেই আমরা ইসলামী বিষয়গুলো একটু অবহেলিতই ছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যেভাবে পাওয়ার কথা ছিল সেভাবে পায় নাই। আপনি মাদ্রাসায় ইসলামী অর্থনীতির উপরে অল্প হলেও কিছু পড়েছেন। আমি যে গ্রাজুয়েশন করে ইকোনমিক্স পড়েছি, আমি মার্ক্সবাদ পড়েছি, আমি কমিউনিজম পড়েছি, আমি ক্যাপিটালিজম পড়েছি, আমি অ্যাডাম স্মিথকে পড়েছি, আমি কার্ল মার্ক্সকে পড়েছি, আমি ম্যালথাসকে পড়েছি, কিন্তু ইসলামী অর্থনীতির ব্যাপারে একটা লাইনও তো আমাকে পড়ানো হয়। সেটাই তো যদি এটা যে একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতি, এবং এই দুইটার মাঝখানে, যেই দুইটার পেছনে আজকের বিশ্ব ছুটছে, ক্যাপিটালিজম তো এখন আসলে ডমিনেট করছে সারা দুনিয়াতে, এই ক্যাপিটালিজম এবং কমিউনিজম বা সোশ্যালিজমের মাঝখানে ইসলামী অর্থব্যবস্থাটা যে অনেক বেশি ভারসাম্যপূর্ণ, এটি যদি পাঠ্যসূচিতে থাকতো তাহলে একজন শিক্ষার্থী এই বিষয়টা উপলব্ধি করতে পারতো, সঙ্গে তার একটা অ্যাফিলিয়েশন সৃষ্টি হইতো। কদিন আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ব্যাংকিং, আমাদের চেয়ারম্যান হাসিনা শেখ, ওনার সাথে একটা প্রোগ্রামে ওনাকে আমি বললাম যে আপনাকে আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আপনার মানে একটা ডিপার্টমেন্ট করা ইসলামী ব্যাংকিং। বলে যে সাবজেক্ট তো আছে, তবে একটা ডিপার্টমেন্ট খোলা তো বোঝেন, এটা একটা মানে হায়ার অথরিটির সাথে আছে, তবে আমরা চেষ্টা করব। তো এটা যত আসবে তত বেশি মানুষের কাছে। থ্যাংক ইউ স্যার। আমি একটু আপনাকে একটু অ্যাড করতে চাই, এবং আপনি যেটা বলতে চাচ্ছেন বলবেন। আপনি তো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার বিশ্ববিদ্যালয়ে এই ইসলামী ব্যাংকিং বিষয়ে কোনো বিভাগ চালুর পরিকল্পনা আছে? এটা বিষয়টা হচ্ছে কি, আমরা তো আসলে এই জুলাই বিপ্লবের পরে বা জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা জয়েন করা, আমি অক্টোবরের 9 তারিখে বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি। আমি জয়েন করার পর থেকেই আমরা কিন্তু বিভিন্ন ধরনের পরিকল্পনা, প্রথমে তো আসলে তো ক্রাইসিসটা সলভ করা, যে আমাদের এখানে যে ক্রাইসিসগুলো আছে এগুলো সলভ করা, তার সাথে সাথে সামনের পরিকল্পনা। এই পরিকল্পনা নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা কমিটিও করেছি, আমরা 6-7 সদস্যে একটা কমিটি করেছি, যে আমাদের যেহেতু
ইসলামী ভাবধারার যে বিশেষ করে মাদ্রাসাগুলোকে আমরা মানে অ্যাফিলিয়েশন বা কন্ট্রোল বা এই জিনিসগুলো করছি, সেখানে কি কি চিন্তা আমরা মানে ইনক্লুড করতে পারি, এবং সেখানে কিন্তু আমাদের চিন্তার মধ্যে ইসলামী ব্যাংকিং, ইসলামী ফাইন্যান্স একটা অন্যতম একটা ধারা আমাদের মধ্যে, বা ফিকুল ইসলামী এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা কিন্তু আছে। এবং মাদ্রাসার ছাত্রদেরকে আইসিটি সম্পর্কেও যেন ওরা মানে ধর্মীয় শিক্ষাও থাকবে, আইসিটিতেও তারা এক্সপার্ট হবে, এই ধরনের সাবজেক্টগুলোকে মানে যোগের সাথে তাল মিলিয়ে যারা ইসলামী মাদ্রাসাগুলোতে যারা পড়তেছে তাদেরকে, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা 2টা মাদ্রাসা অলরেডি আমরা মানে মত বিনিময় করেছি, বিশেষ করে তামিল মিল্লাত কামিল মাদ্রাসা, দারুন নাজাত, এবং ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে বিভাগ চালু করার সাবজেক্টগুলো খুলতে গেলে কি করণীয় বিষয় লাগবে। একটা হলো আমাদের কারিকুলাম তো তৈরি করতে হবে, আমরা করব, কিন্তু জনবল, স্পেস বা বিভিন্ন কিছু আমার ফিল্ড স্টাডিও মানে জনগণের আগ্রহ সবগুলো মিলেই, এই জন্য আমি যেমন আমি 28 তারিখও আমি কুমিল্লা মানে আলিয়া মাদ্রাসা আমরা এই বিষয়গুলো নিয়ে মত বিনিময় করব। আমাদের কিন্তু প্ল্যান আছে, আমরা খুব দ্রুত সময়েই কিছু সাবজেক্ট আমরা খুলতে চাই, কিন্তু আসলে প্রতিবন্ধকতা তো আমাদের অনেক আছে। ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম স্যার, আপনি যেটা বলছিলেন আপনাদের দেখে আমি একটু বলে প্লিজ। আসলে প্রতিবন্ধকতা, বড় প্রতিবন্ধকতা দেখেন ওই যেটা বললো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। আপনি আব্বাসী যুগের যে জ্ঞান বিজ্ঞানের বিকাশের সবচেয়ে বড় কারণটা ছিল কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। আজকে দেখেন আমি একটা সাবজেক্ট খুলবো, খোলার পরে কিন্তু শিক্ষক নেওয়ার মতো আমার ক্যাপাসিটি কিন্তু নাই। মানে রাষ্ট্রযন্ত্র এমন একটা সিস্টেমের মধ্যে আছে যে এখানে কোনো পদ পজিশন নাই, এখন শিক্ষক পাবে কোথায়, আমি শিক্ষকগুলা নিয়োগ দিব কোথায়, আর একটা সাবজেক্ট এই ধরনের স্পেশালাইজড সাবজেক্ট খুলতে হলে কিন্তু শিক্ষককে আমাকে হয়তো এখন হতো আমাকে নিতে হবে পার্ট টাইম টিচার, আর সেই অর্থায়নটা সম্পূর্ণ প্রতিষ্ঠানে দিতে হবে, কিন্তু প্রতিষ্ঠানে সেই ক্যাপাসিটি আছে কিনা। তো এই জন্য যে জিনিসটা হচ্ছে আপনার মাধ্যমে আমি রাষ্ট্র বা বিভিন্নদেরকেও আমরা বলতে পারি যে রাষ্ট্র যদি চিন্তা করে, রাষ্ট্র যদি সাপোর্ট দেয়, তাহলে হয়তো আমরা মানে গণমানুষের বা মুসলমানদের এই যে ইসলামী ব্যাংকিং ধারা, ইসলামী ফাইন্যান্সের যে বিষয়গুলা, এগুলা হয়তো আমরা মানুষের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। আমি এই সাথে এটুকু বলতে চাই যে এটি শুধু মুসলমানের না, ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা হলো কল্যাণকর ব্যবস্থা, সবাই এটা গ্রহণ করতে পারে, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের ওয়েলফেয়ার এনশিওর করবে। আমাদের রাষ্ট্রযন্ত্র যখন এই বিষয়টা বুঝবে তখন এটাকে প্যাট্রোনাইজ, সেটা আমি বলছি মানে মুসলমানদের এই জন্য বলছি, এই জন্য যে যেহেতু এদের প্রাথমিক আগ্রহটা, আর যখন একটা কমন কনসেপ্ট কিন্তু আছে কল্যাণকর ইসলামী ব্যাংকিং বোধহয় মুসলমানদের এটা একটা কমন একটা কল্যাণকর অর্থব্যবস্থা যখন সবার কাছে উপস্থিত হবে তখন সবাই আসবে, ওনারা হয়তো প্রথম দিকে আসতে চায়। এটা আমাদের রাষ্ট্রযন্ত্রকে আগে বুঝতে হবে, সেটাই রাষ্ট্রযন্ত্র। প্রিয় দর্শক, আমরা আজকে যে এই বিষয়ে যে আলোচনা করলাম তাতে বের হয়ে আসলো যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন, পরিকল্পনা করেছেন, তারা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। তাদের দেখে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় তাদের বিশ্ববিদ্যালয় ইসলামী ব্যাংকিং, ইসলামী ফাইন্যান্স বিষয়ে বিভাগ খোলার উদ্যোগ গ্রহণ করবে, এবং এখানে এই সেক্টরে উপযুক্ত ম্যান পাওয়ার গড়ে উঠলে ইসলামী ব্যাংকিং একটা ফলপ্রসূ ব্যাংকিংয়ে পরিণত হবে, যেটা ইসলামী অর্থ ব্যবস্থা পরিপূর্ণতার পথে এটা ভ্যালু অ্যাড করবে। তো ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম স্যার। আমি এখন নুরুল ইসলাম খলিফা স্যার, আপনাকে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে বর্তমান যে সিস্টেমে আমাদের ম্যান পাওয়ার নিয়োগ প্রক্রিয়াটা রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ চালু করার পরে রাতারাতি তো আর সেখানে উপযুক্ত জনশক্তি পাওয়া যাবে না, সেই জন্য কয়েক বছর আমাদের অপেক্ষা করতে হবে। এই বিদ্যমান সিস্টেমেই ইসলামী ব্যাংকিং খাতের জন্য উপযুক্ত জনশক্তি নিয়োগ করার প্রক্রিয়াটা কেমন হতে পারে? একটা বিষয় আমি আপনাকে এখানে অ্যাড করতে যাচ্ছি যে আপনি ইসলামী ব্যাংকিং বলেন আর প্রচলিত ব্যাংকিং বলেন, অপারেশনাল সাইডেই 80%-এর বেশি জনশক্তি দরকার হয়, আর নন অপারেশনাল সাইডে 20%-এর কম। এই বিদ্যমান সিস্টেমে কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করলে আমাদের এই ইসলামী ব্যাংকিং করা সহজ হবে? ধন্যবাদ ডক্টর হাসান। আসলে একটা প্রাথমিক প্রতিবন্ধকতা তো আমাদের থেকেই গেছে, যেহেতু বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা আমাদের শিক্ষা ব্যবস্থায় রেডিমেড লোক আমরা পাচ্ছি না। অর্থাৎ গ্র্যাজুয়েশন করে বা অনার্স করে মাস্টার্স করে যে কর্মক্ষম একটি জনশক্তি বা যে যুবকটি বেরিয়ে আসলো চাকরির সন্ধানে ঘুরছে, তাকে রেডিমেড ভাবে আমি কিন্তু ইসলামী ব্যাংকিং এর জন্য মানে নিতে পারছি না। তাকে আসলে
একটা ট্রেনিং এর আওতায় তাকে এটার সাথে অ্যাকোয়েন্টেড করতে হবে, তাকে একাত্মতা যাতে তার সৃষ্টি হয়। এখন তারপরেও সেটা তো রিক্রুটমেন্টের পরে এটা প্রশিক্ষণ দেওয়া হয়। রিক্রুটমেন্টের জন্য আমার একটা বাছাই প্রক্রিয়া এই পর্যায়ে কি করা যেতে পারে? সেই ক্ষেত্রে আমরা বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখেছি সেটা হলো যে মানুষের মধ্যে যদি দুইটা গুণ থাকে, ওই যে প্রথম আমি যেটা বলেছি, একটা হলো যে সংশ্লিষ্ট বিষয়ের ব্যাপারে প্রচন্ড আগ্রহ, তার মানে মনোযোগ, এবং এটা করার জন্য তার যে ঐকান্তিকতা বা কমিটমেন্ট এটা যদি থাকে। তো একটা হলো যে আপনি যখন বাছাই করবেন তখন সেটা ইন্টারভিউ নেন, পরীক্ষা নেন, এর মধ্যে দিয়ে তো হয়। সেইখানে প্রশ্নপত্রগুলো এমনভাবে হওয়া দরকার যে এই বিষয়ে অন্তত আগ্রহ আছে, এই বিষয়টাকে নিজের জীবনের সাথে একটা মানে আগ্রহের সাথে ওন করবে, এইটার জন্য ওই প্রশ্নপত্র সেটিং এর একটা জায়গা এখানে আছে। এবং ইন্টারভিউ পর্যায়ে সেটা আবার ভাইবার পর্যায়ে যদি আমরা একটু তার ব্যক্তিগত জীবনে আসলে ইসলামকে সে কোন দৃষ্টিকোণ থেকে দেখে, তার প্র্যাকটিক্যাল লাইফে সে কতটা এটা মানে অনুগত থাকতে চায়, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখছি। আমার 30 বছরের অভিজ্ঞতা বলে যে একেবারেই একটা প্লেন একজন গ্রাজুয়েট যে হয়তো অর্থনীতিও পড়ে নাই, সিম্পলি হয়তো ইসলামিক স্টাডিজই পড়ে আসছে অথবা ইসলামিক হিস্ট্রি পড়ে আসছে, কিন্তু তার ব্যক্তিগত জীবনে ইসলামের অনুশীলন প্লাস ইসলামী অর্থব্যবস্থার প্রতি তার প্রচণ্ড আগ্রহের কারণে এরা কিন্তু অনেক সময় ভালো করে, এবং তারা যখন চলে আসে পরবর্তী পর্যায়ে তো ইসলামী ব্যাংকিং বিষয়ে অনেক প্রশিক্ষণ দেওয়া হয়, তখন তারা প্রশিক্ষণ পায়, তারা অপারেশনাল নলেজগুলো সেখানে নিতে পারে, ব্যক্তিগত আগ্রহে সে এগুলো শিখে। এরপর প্র্যাকটিক্যাল ব্যাংকিং এ যখন সে যায় তখন খুব মনোযোগের সাথে সেগুলো শেখে। সুতরাং আমরা মনে করি যে রিক্রুটমেন্টে এই বিষয়গুলো যদি ইসলামী ব্যাংকগুলো দেখে, ওই কোনো অঞ্চল বা কোনো ব্যক্তির প্রাধান্য না দিয়া যদি আপনি সঠিকভাবে যাচাই করেন যে ছেলেটা মেধাবীও আছে এবং ইসলামী ব্যাংক এবং অর্থব্যবস্থার ব্যাপারে তার কি মনোযোগ আছে বা আকর্ষণ আছে, এই মানুষগুলোকে আপনি তৈরি করতে খুব বেশি কষ্ট হবে না। এবং এখানে এর পাশাপাশি যে আরো যে 20%-এর মতো জনশক্তি লাগে বিভিন্ন সেক্টরে, অ্যাকাউন্ট সেকশন আছে, এখানে স্পেশালাইজড লিগ্যাল অ্যাফেয়ার্স আছে, স্পেশালাইজড জনশক্তি নিতেই পারেন। ব্যাক অফিসে আপনি সেন্ট্রাল অ্যাকাউন্টসে কাজ করাবেন, তখন আপনি অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের লোক দেখবেন, এখন চার্টার্ড অ্যাকাউন্ট দেখবেন, কিন্তু সেখানে আপনাকে আবার দেখতে হবে সে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু আসলে সে ইসলামী অর্থব্যবস্থার ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট আছে কিনা, আগ্রহ আছে কিনা। না থাকলে সে যদি এই তত্ত্বেই বিশ্বাস না করে, তার এখানে নাই বলো, সে সবসময় নিজের মধ্যে একটা একটা লড়াই তার চলতে থাকে। একদিকে সে মনে করবে যে এটা একটা মানে অপ্রয়োজনীয় জিনিস, আবার ওখানে এটা অন্যদের কাছে ভুল মেসেজ, এবং তারা এটাকে ভুল মেসেজটাই দেবে। সুতরাং আমি স্পেশাল ফিল্ডের লোক নিয়োগ করব, কিন্তু আমার এই বেসিক দুইটা জিনিসকে সামনে রাখতেই হবে যে বিষয়ের প্রতি তার আগ্রহ আছে এবং এই বিষয়গুলো তার ব্যক্তিগত জীবনের একটা প্রতিফলনও আছে। এই জায়গাটায় আপোষ করা যায় না। স্যার, আপনি চমৎকারভাবে এই বিষয়টা উপস্থাপন করেছেন। ডক্টর শহীদুল ইসলাম স্যার, আপনি এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে। ধন্যবাদ আপনাকে। আমি ওনার সাথে একটু অ্যাড করতে চাই। যেমন আমি আমার ছাত্রদেরকে বলি যে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা আসলে একটা মানে লোহাকে মানে ধার রাখা, জং যেন না পড়ে। যেমন ধরেন বিশ্ববিদ্যালয় থেকে হিস্ট্রিতে পাশ করে পুলিশে চাকরি করতেছে, পুলিশের যে পেশার সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু পড়ায়নি, এটা একটা বিষয় যেটা কিন্তু সে কর্মঠ বা ওই আন্তরিকতা বা তাকে অ্যাডজাস্ট করার মতো তার ক্যাপাসিটি আছে, মানসিকতা এটা একটা বড় বিষয়। ওই ক্যাপাসিটিতে থাকবে সে হয়তো ওই যেটা ট্রেনিং দিয়ে হতে পারে, ট্রেনিং দিয়ে এটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে নেবে। এই জন্য প্রথমত ব্যাংকগুলা নিয়োগের পরে একটা ট্রেনিংয়ের ভালো ব্যবস্থা করতে হবে, বিশেষ করে সেগুলো আছে বিভিন্ন ইসলামী ব্যাংকে। হ্যাঁ, সেটা ফান্ডামেন্টাল কোর্স 1 মাস 2 মাস মেয়াদী আছে। তো আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, যে জিনিসটা হচ্ছে যে যদিও আমাদের প্রাতিষ্ঠানিক ওইভাবে মানে সার্টিফিকেট নাই, কিন্তু অন্য ধরনের কিছু কিন্তু কোর্স, বিভিন্ন ধরনের কোর্স দেশীয় এবং আন্তর্জাতিক অনেকগুলা কোর্স আছে যেগুলো ইসলামী ব্যাংকিংয়ের সাথে রিলেটেড। তো ইসলামী ব্যাংকগুলা নিয়োগের সময় যদি এই জিনিসগুলা চিন্তা করে যে
হয় এই ধরনের সার্টিফিকেট থাকতে হবে, মানে ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ব্যাংকিং এই ধরনের গ্র্যাজুয়েশন, মানে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেওয়ার আগ পর্যন্ত এই বিদ্যমান সিস্টেমে যে ধরনের কোর্সগুলো আছে, যেমন ইসলামিক ফাইন্যান্সের উপরে এখন যেমন ওই বাহরাইনি আইওফুর মাধ্যমে সিএসএ বা সিফা বা এই ধরনের কোর্সগুলো থাকে। এখন কিন্তু আমি দেখেছি মানে খুব আশ্চর্য হয়েছে। এটা দ্বারা মনে হয় একটা বিষয় বুঝতে পারবে কর্তৃপক্ষ যে এই জনশক্তিদের আগ্রহ আছে, তারা আগে থেকে এই ধরনের কোর্সের সাথে জড়িত আছে, তারা ইসলামী ব্যাংকিং করতে চায়, এই জন্য আগে থেকে তারা প্রিপেয়ার্ড। আপনি দেখবেন আমাদের ইউনিভার্সিটি, যেমন আমার ছাত্র ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে এরা সিএসএ করে ফেলেছে, কেউ সিফা করতেছে। তার মানে কি ওরা ইসলামী ব্যাংকিংটাকে ওদের মাথায় মগজে ধারণ করেছে, আগে থেকে তারা প্রিপারেশন নিচ্ছে, তারা যে ইসলামী ব্যাংকিং এ তারা যেতে চায়। এরা আমি কিছু ইউটিউবে দেখেছি এরা বিভিন্ন আলোচনা করছে। তাহলে ইসলামী ব্যাংক যারা যেই প্রতিষ্ঠানগুলো আছে এরা যদি এই ধরনের ছেলেগুলোকে চয়েস করে তাহলে কিন্তু অনেক দূর আগে বিদ্যমান সিস্টেমে অনেক দূর এগিয়ে যেতে যাবে। আমার মনে হয় এই বিষয়টাও ব্যাংকগুলা চিন্তা করতে পারে। তাহলে যেহেতু আমাদের হচ্ছে না, মানে এখন যেহেতু নাই প্রতিষ্ঠান, যেটা আমি অনেক সময় বলি যে একটা সিদ্ধান্ত নিলে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিলেও এর ফলাফলটা পেতে আমার 4, 5, 10 বছর সময় লাগবে। তো এই 10 বছর তো এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে হবে। এই টিকে থাকার জন্য ওই অল্টারনেটিভ বিষয়গুলো আমাদের চমৎকার বলেছেন স্যার। আমাদের নুরুল ইসলাম খলিফা স্যার যেটা বলেছেন যে তার জনশক্তির আন্তরিকতা, আগ্রহ, তার মানসিকতা, এই বিষয়গুলো ইন্টারভিউয়ের মাধ্যমে এবং প্রশ্নপত্রের মধ্যে সেটা একটা প্রতিফলন যদি ঘটানো যায়। আপনি বলছিলেন যে এর পাশাপাশি দেশীয় এবং আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান সংস্থার সার্টিফিকেশন কোর্সগুলো আছে, তো সেগুলো যদি কেউ আগে থেকে এই কোর্সগুলো সম্পন্ন করে সার্টিফিকেট নিয়ে থাকে, কর্মজীবনের আগেই যেই ছেলে আমার সিসা পড়ছে বা মানে সিএসএ পড়ছে, ধরেই নিতে হবে যে সে এখানের ব্যাপারে প্রচন্ড আগ্রহী। তো কাজেই সেটা তাকে প্রায়োরিটি দেওয়া। এই বিষয়গুলো যদি মানে মূল্যায়ন করে জনশক্তি নিয়োগ দেওয়া যায়, বিদ্যমান সিস্টেমে ইসলামী ব্যাংকিংকে আরও অনেক দূরে এগিয়ে নেওয়া যাবে। ধন্যবাদ। তো নুরুল ইসলাম খলিফা স্যার, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইব যে বর্তমান যে বিদ্যমান সিস্টেমে আমাদের ম্যান পাওয়ারের দায়িত্ব বন্টন যে সিস্টেম চালু আছে, ম্যান পাওয়ার সেট আপের বিষয়টা, তা অনেকের মুখে এরকম শোনা যায় যে অপারেশনাল যে সাইড, এই সাইডগুলোতে যারা ইসলামী ব্যাংকিং, ইসলামী শরিয়া আইন যারা ভালো জানে এবং মানার ক্ষেত্রে যারা আন্তরিক, এই ধরনের জনশক্তিদেরকে অপারেশনাল সাইডে না রেখে অন্য সাইডে রাখা হয়, এবং যারা একটু এই ক্ষেত্রে ততটা বেশি আগ্রহী না তাদেরকে অপারেশনাল সাইডে দেওয়া হয়, যাতে করে ঢিলেঢালাভাবে শরিয়া অনুসরণ করে অধিক মুনাফা অর্জন করা যায়। তো এই ইসলামী ব্যাংকিংয়ে কি এই ঢিলেঢালাভাবে শরিয়া অনুসরণের কোনো স্কোপ আছে কি? ধন্যবাদ ডক্টর হাসান। আসলে আমি জানি না এইভাবে আপনি যেটা বলেছেন বা শোনা যায় বলতে যে কথাটা, এটা আসলে ডিপেন্ড করে ব্যাংক পরিচালনা পরিষদে যারা আছেন তাদের মানসিকতার উপরে। এটি যদি শুধু প্রফিট ওরিয়েন্টেড একটা চিন্তা করেই আসা হয়, আর এইভাবে যদি আমরা মনে করি যে শরিয়া কমপ্লায়েন্সে গেলে বা শরিয়া পরিপালন করতে গেলে আমার প্রফিট কমে যাবে, এটা তো আসলে ইসলামী ব্যাংকিংয়ের সাথে এক ধরনের, আমি মনে করি যে এটা বিশ্বাসভঙ্গ হওয়া এবং এইটা একটি আত্মঘাতী চিন্তা আর কি। তাদের আসলে ইসলামী ব্যাংকিংয়ে আসাই উচিত না, তারা অন্য জায়গায় থাকবে। তো এটা কেন্দ্রীয় ব্যাংকে এই বিষয়গুলোকে কঠিনভাবে দেখতে হবে। কিন্তু আমরা তো আফসোস হলো যে 40 বছরের পরেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ইসলামী ব্যাংকিং ডিভিশন করতে পারে নাই, এবং প্রায় 28% বা 1/3 ইসলামী ব্যাংকিং মার্কেট শেয়ার থাকা সত্ত্বেও যেই ধরনের বিশেষজ্ঞ দিয়ে এইগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার, তাদের অডিট টিমে কিন্তু সে ধরনের ম্যান পাওয়ারেরও এখনো যথেষ্ট ঘাটতি আছে। কিন্তু এইটা থেকে আমাদেরকে মানে উঠে আসতে হবে, যারা মূলত ইসলামী ব্যাংকিং বোঝেন, শরিয়া বোঝেন, বাইং সেলিং বোঝেন, রিবা কি এটা যারা বোঝেন, অপারেশনাল সাইডে তাকেই আনতে হবে, যাতে করে আমার এই ইনকামের মধ্যে বা আমার এই বিজনেসের মধ্যে ডাউটফুল ইনকাম না আসে। কারণ আমি অসংখ্য কাস্টমার, এই যে লক্ষ লক্ষ কাস্টমার আমার কাছে আসছে, ক্লায়েন্ট যে আসছে, সে কিন্তু আমার একটা ডিক্লারেশনের উপরে মানে আমরা এটা শরিয়াসম্মতভাবে আপনার ডিপোজিট বিনিয়োগ করে আপনি অবাক হয়ে যাবেন যে একজন ক্লায়েন্ট বাসা থেকে বের হইয়া 5টা ব্যাংক ব্রাঞ্চকে ক্রস করে রিক্সা ভাড়া দিয়ে আপনার ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট করে। কেন করে জিজ্ঞেস করলে সে বলে যে আপনারা তো বলেন যে আপনারা হালাল দেন, আপনাদের এখানে সুদ আসে না। এই লোকটার যে বিশ্বাস,
এই বিশ্বাসকে যদি আমি মানে এটাকে যদি বিজনেস হিসাবে, ওরা কিন্তু মুনাফার পার্সেন্টেজ চিন্তা করে আসে না, না তারা চিন্তাই করে না, হালাল হারামটাকে চিন্তা করে আসে পাওয়া হবে, সুতরাং আপনি বেশি লাভ দিবেন এই চিন্তাটা মাথায় রাখা উচিত। এইখানে যদি আমি ডিভিডেন্ড বেশি পাওয়ার আশায় পলিসি মেকার হিসেবে আমি এই ধরনের একটি প্রতারণার আশ্রয় নেই, আল্লাহ তাআলার কাছে আসলে আমরা কি জবাব দেব? আমি সারা জীবন আমি ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে আমার ম্যান পাওয়ারকে আমি এভাবেই বলেছি যে আপনারা কিন্তু একটা ডাবল রেসপন্সিবিলিটি নিয়ে আল্লাহর কাছে হাজির হন। ধন্যবাদ নুরুল ইসলাম খলিফা স্যার এবং ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার, আপনারা অনেক মূল্যবান কথা এখানে উপস্থাপন করেছেন, যেগুলো ইসলামী ব্যাংকিং খাতে জনশক্তি নিয়োগের ক্ষেত্রে যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন তাদের জন্য এটা সহায়ক ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, এই ইসলামী ব্যাংকিং একটি স্পেশালাইজড খাত। এই খাত দক্ষতার সাথে পরিচালনা করার জন্য ইসলামী ব্যাংকিং জানা, শরিয়া আইন জানা এবং তা মানার ক্ষেত্রে আন্তরিক জনশক্তির কোনো বিকল্প নেই। সেই কারণে বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষা পাঠ্যসূচির মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের আলোচনা যুক্ত করা সময়ের দাবিতে পরিণত হয়েছে এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ইসলামী ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্স বিভাগ চালু করা ও সময়ের দাবিতে পরিণত হয়েছে। আর এটি যদি করা সম্ভব হয় তাহলেই ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় পরিপূর্ণ ইসলামিকীকরণ করা সম্ভব হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং পবিত্র জীবন দান করুন, সেই আবেদন রেখেই এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।